আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাজের মেয়ে যখন জজের প্রেমে গল্পের ৪ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সামান্য একটা আশ্রিতা মেয়ের জন্য এই বয়সে বাবার হাতে চড় খেল আকাশ। এটা সে কিছুতেই মেনে নিতে পারল না। সে পিতার সামনে শীতলের বন্ধ দরজায় পা দিয়ে লাথি মারল ক্ষিপ্ত ভঙ্গিতে। রুক্ষ মূর্তি ধারণ করে নিজের রুমে চলে গেল। দরজার প্রচণ্ড আওয়াজে শীতল দুই কান চেপে ধরল। বের হতে গিয়েও বের হলো না সে। যদি আকাশ সামনে থাকে, যদি তাকে জাপটে ধরে ফেলে, তাই মন খারাপ করে বসে রইল। আবির নিজের রুম হতে বেরিয়ে এলো। দেখলো তার মা দাঁড়িয়ে আছে, তার বাবা চেয়ারে বসে আছে, তার মুখমণ্ডল পাংশুটে। তিনি প্রেসারের রোগী, উত্তেজিত হলে ঘামতে থাকেন অনবরত। মা বাবার চিন্তিত মুখ দেখে আবির বলল, আম্মু, এত হাল্লা কিসের? দিনে দুপুরে ঘুমাতে পারছি না, ডাকাত পড়ছে বাসায়। সাবেরি মরা মুখে বলল, তোর বিলেতি ভাইকে গিয়ে জিজ্ঞেস কর। যা। যেতে হবে না, রুমে আসো, ভারী গলায় বলল নাদের খান। আবির মা বাবার সাথে তাদের বেডরুমে গেল। সাবেরি দরজা বন্ধ করে দিলেন। তারপর বললেন, তোর কাবেরী খালার ননদের মেয়ে সে, এটা তো বললামই। গ্রামে তার ননদের পরিবারের সাথে একই বাড়িতে অন্য পরিবারের গঠন বিরোধ। বিরোধটা কি নিয়ে? সম্পত্তি নিয়ে। কাবেরীর ননদের প্রতি তারা এতটাই বিরাগ যে কোনো সময়ে শীতলকে তুলে নিয়ে গিয়ে অপমান অপদস্থ করতে পারে। এটা তারা প্রকাশেই হুমকি দিয়ে বলেছে। তাদের ঘনিষ্ঠজন হলো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি। তো এরা ভয় পেয়ে গেল, শীতল ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিল। এদের একমাত্র মেয়ে শীতল। মেয়ের চিন্তায় মেয়ের নিশ্চয়তা দেওয়ার জন্য উপযুক্ত জায়গা পাচ্ছে না। দুলাভাই তার বাবার সাথে বিষয়টা শেয়ার করলো। আপাও অসহায় কণ্ঠে আমাকে জানালো। তখন আমরা বলেছি যেন আমাদের বাসায় চলে আসে শীতল। আমাদের বাসায় 2টা বেডরুম এমনিতেই খালি পড়ে থাকে। এটা তো ভালো করেছো। সমস্যাগ্রস্ত ব্যক্তির প্রতি সহানুভূতিশীল হওয়া প্রতিটা মানুষের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এখন হলো কি? কিসের আওয়াজ হলো? মনে হলো দরজার। নাদের খান স্থবির হয়ে আছেন, কিছু বলতে পারছেন না। সাবেরি বলল, তোর ভাই শীতলের রুমে পা দিয়ে ধাক্কা মেরেছে। তার আগে তোর বাবা তার গালে চড় মেরেছে। আর আগে দরজার বাইরে দাঁড়িয়ে সে শীতলকে হুমকি দিয়ে কিছু বলেছে। আবির একটু মজা পেল, কৌতুক করে বলল, এ তো দেখি রমরমা একটা গল্প হয়ে গেল আকাশ ও শীতলের। ছেলেটার প্রতি আধুনিক মডার্ন ফ্যাশনের, মেয়েটা আধুনিক আনস্মার্ট। বোরকা পরে নিজেকে ঢেকে রাখে। হ্যাঁ ভাই, হ্যাঁ, সংঘর্ষটা এখানেই। ফাজলামো করিস না বাপ, বিষয়টা সিরিয়াসলি নে একটু। নিলাম। আকাশ কি বলছে এখন? তার সেই এক কথা, বাসায় বোরকা পরা যাবে না, রুমে গিয়ে তার পা ধরে ক্ষমা চাইতে হবে। আবির অদ্ভুত চাহনি নিক্ষেপ করলো মায়ের দিকে, কণ্ঠ বিস্ময় ঠেলে বলল, বোরকার বিষয় না হয় বুঝলাম, পা ধরে ক্ষমা কিন্তু কেন? শীতল নাকি পায়ের স্যান্ডেল দিয়ে তার গালে বাড়ি মেরেছে। আবির চমকালো, নিজের এক গাল চেপে ধরল, চোখ বড় করে বলল, মাই গড, কি সাংঘাতিক, কি দুর্দশ! ঘোমটার ভিতরে ঘেমটা নাচ! মেয়ে তো নয়, পুরাই আগুন। তো তার আগে আকাশ কি করেছে ওকে? সাবেরি বলল বিষয়টা। আবির থম মেরে রইল। পরক্ষণে পণ্ডিতের মতন করে বলল, যদি ভাইয়ার কথাই সত্যি হয় তাহলে শীতলের এটা অন্যায় হয়েছে, আর যদি তার বাইরে কিছু ঘটে তাহলে এটা ঠিক আছে। নাদের খান এবার মুখ খুললেন, তুই আকাশের কাছে যা, একটু বোঝা। আমি জেদে অনেক জোরে চড় মেরেছি তার গালে। যাচ্ছি কি রাশিরে, বাবার হাতে চড়, গেস্টের হাতে চড়, না জানি বাইরে কত বিদেশিনের হাতে চড় খেয়েছে। আবির রুম থেকে বেরিয়ে গেল। আকাশ বাসায় নেই। সে লম্বা লম্বা পা ফেলে মা বাবার কাছে এলো। মন খারাপ করে বলল, ভাইয়া তো নেই, বাসায় গেট খোলা। বাবা চড় মেরেছে বলে চলে যেতে বলেছে বলে সে সত্যি সত্যি চলে যাবে বাসা ছেড়ে? গেছে তো। আবির বলল। সাবেরি ধরা গলায় বলল, আর তো ভালো লাগছে না। ছোট্ট ভাইটা চট্টগ্রাম থেকে তার জন্য ছুটে এলো, আর ও বেরিয়ে গেল। কেমনটা যে লাগতেছে। দেখলে তো লাই পেয়ে পেয়ে কিরকম বেয়ারাপনা হয়েছে। ও
ওকে আর যেতে দেওয়া যাবে না বাইরে, দেশেই কিছু করতে হবে তার, ভরাট কণ্ঠে বলল নাদের। তিনজন রুমের ভিতর বিমর্ষ মুখে বসে আছে। আকাশের সেলফোন অফ, বারবার ট্রাই করেও সুইচ অফ পাচ্ছে। শীতল ভীষণ নার্ভাস ফিল করছে। আস্তে করে রুমের কপাট খুলল। ধীর পায়ে সাবেরির বেডরুমের দরজায় গিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। যেহেতু রুমের ভেতরে আবির আছে তাই গেল না, আড়াল হয়ে দাঁড়ালো। সে নেতানো অথচ ভদ্রস্বরে বলল, আন্টি, আমি খুবই লজ্জিত ও মর্মাহত। আমার জন্য আঙ্কেল ওনার গায়ে হাত তুলেছে। আমি গ্রামে চলে যেতে চাই। আমার ভাগ্যে যা আছে তাই হবে। তুমি কোথাও যাবে না, যাওয়ার সময় হলে যাবে, আদেশ করে বলল নীতিবান নাদের খান। স্বামীর কথায় সম্মতি পোষণ করল সাবেরি বেগম। বলল, না মা, তুমি কেন চলে যাবে? আমার এক ছেলে তার স্বভাব দোষে তোমাকে বেরিয়ে যেতে বলেছে, তুমি চলেও গেলে। ভাগ্যিস আমার আরেক ছেলে তোমাকে পেয়েছে, নইলে কি যে হতো ভাবলে এখনো আটকে উঠি। এই শহরে অত সুবিধার শহর নয়, বুঝে শুনে পা ফেলতে হয়। চারদিকে কেবল ধোঁকা আর প্রতারণা হাতছানি। তুই কিছু বলবি ওকে? বলল সাবেরি। হ্যাঁ বলছি। আবির গম্ভীর গলায় শীতলকে শুনিয়ে বলল, শীতল, যত যাই হবে তুমি বর্তমানে আমাদের বাসায় থাকবে, নিজের বাসায় মনে করে থাকবে। আমি আম্মুর কাছে সব শুনেছি, তোমার এখন গ্রামে যাওয়া ঠিক হবে না। আর ভাইয়া তোমাকে যেই কন্ডিশন দিয়েছে বাসায় থাকার বিষয়, তার ভার আমার উপর ছেড়ে দাও, আমি বিষয়টা হ্যান্ডেল করব। ভাইয়া বাসা থেকে বেরিয়ে গেছে, আগে তাকে খুঁজে বের করি, পরে বাকি কথা। তুমি রুমে যাও এখন। শীতল উদ্বিগ্ন মনে রুমে চলে গেল। আকাশের জন্য সামান্য হলেও খারাপ লাগছে তার। মনে মনে ভাবল, কি হযবরল অবস্থা হয়ে গেল, মশা মারতে কামান দাগার মতন। এক বোরকা নিয়ে কতগুলো কথা শোনালো আকাশ। এক চর খেয়েছে বলে আমাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলল, বাবার হাতে চর খেয়েছে বলে অবশেষে নিজেই বেরিয়ে গেল বাসা থেকে। আশ্চর্য। ভাবনা শেষে শীতল বোরকা খুলে নিল, টেবিলে গিয়ে বসলো, নিজের পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করলো। আবির খাটে শুয়ে শুয়ে আকাশের নাম্বারে ট্রাই করতে লাগলো একটু পরপর। এভাবে একবার অন পেল মোবাইল, রিং বেজে যাচ্ছে, বাট নো রিসিভ। আর কত দূর, ধুর, বিরক্তি নিয়ে আবির উঠে গেল। তখন তার সেলফোন বেজে উঠল। রিসিভ করেই আবির অভিযোগ করে জিজ্ঞেস করলো, তুই কাউকে কিছু না বলে কই গেলি? যেখানেই যাই, তাদের সমস্যা কি? তারা থাকুক তাদের ভাগ্নিকে নিয়ে, বিক্ষুব্ধ মেজাজে বলল আকাশ। বাসায় আয় বলছি, আম্মু অস্থির হয়ে আছে। আমি তোর সাথে দেখা করতে আসলাম আর তুই বাইরে। আমি বাসায় যাব না, বাবা তো আমাকে বের হয়ে যেতে বলল। আরে ভাই, রাগ হলে মা বাবা অমন বলে, এসব ইগনোর করতে হয়। তুই ইগনোর করিস? আমার পক্ষে ইগনোর সম্ভব নয়। রাতে কই থাকবি? ঢাকা শহরে হোটেল নেই? আচ্ছা, এখন বাসায় আয় ভাই, আমি চলে গেলে তুই তখন হোটেলে গিয়ে থাকিস। কি সব আননেসারি বিষয় নিয়ে গো ধরলি? কৌশল করে বলল আবির। এই না জেনে আন্দাজে ফালতু বকবি না, আমি তার থেকে প্রতিশোধ নিবই। মোবাইলের বিপরীত প্রান্ত হতে খ্যাপাটে গলায় বলল আকাশ। তোর দেওয়া শর্ত মানবে সেই? প্রতিশোধ দিতে হবে না? আয় বলছি ভাই। আসতেছি। আবির গিয়ে মা বাবাকে জানিয়ে আসলো। সাবেরি বুকে হাত দিয়ে স্বস্তির শ্বাস ফেলল। ঝিমুনি ভাব কাটানোর জন্য চা পান করা দরকার। গ্রামে তেমন চা খেত না শীতল, কিন্তু ঢাকায় আকাশদের বাসায় আসার পর তার অভ্যাস হয়ে গেছে। এই বাসায় সবাই রোজ সকাল সন্ধ্যায় চা নয়তো কফি পান করে। শীতল দরজা ফাঁক করে এদিকে সেদিকে উকি দিল, না কেউ নেই। সে কিচেনে গেল, মর্জিনা কফি তৈরি করছে। সে বলল, খালা কফি রেডি? আগে আমাকে এক কাপ কফি দেন, ঘুম পাচ্ছে। দিতাছি আপা, একটু খাড়ান। কি ব্যাপার খালা, আমাকে আপা বললেন যে? উষ্ণ হেসে বলল শীতল। আপনি আমার ছোট বোনের বয়সী, তাই আফা কইলাম। আমারে খালা কন কেন? আপনি আবির ভাই আকাশ ভাইও কি আমারে খালা বলে? আমি কি আপনাকে খালার বয়সী? অন্তরে ব্যথা লাগে। বুইরা বানায় দেন খালা ভাই ডাইকা। হেগো অতিথির লেদা লেদা পোলা পাইন কি আমারে খালা কয়? আমার বয়সী তাগো মা বাপও আমারে খালা কয়, হজম হয় না আমার। খেত জেরে বলল 40 বছর বয়সী মর্জিনা। শীতল তাকে বলল,
খালা শোনেন, ঢাকায় বাসার কাজ করা মানুষদের ছোট বড় সবাই খালা বলে ডাকে, বুঝছেন? মর্জিনা চুপ করে না শোনার ভান ধরে। শীতল একটি গ্লাস ট্রেতে করে তার কফি ও 2 পিস টোস্ট বিস্কুট নিয়ে চলে গেল নিজের রুমে। মর্জিনাও টুলে বসে কফিতে চুবিয়ে টোস্ট বিস্কুট খেতে লাগলো। আকাশ বাসায় আসে কিন্তু বাবার সাথে কথা বলে না। আবিরের খারাপ লাগলো এটা। সন্ধ্যার পরে শীতলের বিষয় নিয়ে বাসার সবাইকে ডেকে মা বাবার রুমে বসলো আবির। আজকেই সে এটা মীমাংসা করেই ছাড়বে। শীতল পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে আবিরের কথা মতন। আবির তাকে বলল, আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের আশিক অলওয়েজ অন ফ্রি ইউটিউব চ্যানেলে